স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের। আমি 13 বছর এই ক্যালিফোর্নিয়ায় এসেছি, কিন্তু আমি চুপচাপ ঘরেই থাকতাম। আমাকে ডক্টর রবি বের করে নিয়ে এসেছে। হয়তো আপনারা জানেন না, আমি একজন মুক্তিযোদ্ধা এবং আমি শহীদ পত্নী। এমন শহীদ পত্নী যে লোক কোনোদিন জীবনে রাজনীতিতে করেননি, কোনো কিছুর মধ্যে উনি পাকিস্তান সিভিল সার্ভিস ক্যাডারের একজন। অফিস থেকে যখন বাড়ি আসছিলেন, ওনার অফিসের কাছ থেকে ওনাকে হত্যা করা হয় এবং সাথে ছিল ওনার একজন জুনিয়র অফিসার এবং ছিল মোহাম্মদ আলী পিয়ন। তাকে 2 দিন পরে ডাউনহার্ট ব্রিজের ওখানে আনকনশিয়াস অবস্থায় পাওয়া যায়। সবাই সে প্রায় মাস 6 ছিল, সে এখনো জীবিত আছেন। আবুল হোসেন সাহেবও নেই, আমার হাজবেন্ডও নেই। শুনেছি গুলি করে মেরেছে এবং দুজনকে 2 জায়গায় নিয়ে মেরেছে। ডেড বডি ফেলে রেখেছিল প্যাটিওর মধ্যে। তা 2 দিন পরে ওরা টিকাতে করে নিয়ে গেছে, হয়তো বা নালা নর্দমায় ফেলে দিয়েছিল। চিকিৎসায় আমার হাতে ছিল ছোট্ট পোর্টেবল রেডিও, ও থেকে শুনছি সব খবর পাচ্ছি। আমাদের খবর পাওয়ার একমাত্র সোর্স ছিল আকাশবাণী কলকাতা, আর ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আর ছিল বিবিসি। এই 3টা খবরেই আমরা শুনতাম, আর কিছু। তারপর যাই হোক, 15 তারিখে শুনলাম অঘটন ঘটে গেছে। 14 তারিখে সমস্ত বুদ্ধিজীবীদের রায়ের বাজারে হত্যা করা হয়। আমরা খবর কিন্তু পাচ্ছি, কিন্তু করার কিচ্ছু ছিল না। তখন হাটবাজারের থেকে আমি বললাম, মুসা ভাই, তুমি আমাকে আমার বাড়ি যাওয়ার অসুবিধা, আমরা যাবো বাড়ি। আমার 2টো বাচ্চাকে ফেলে এসছি, যে বাচ্চা এখন আমার সাথে হচ্ছে সে ছিল 5.5 বছর। তো যাই হোক, হাঁটতে হাঁটতে কোনো রায় কিছু নাই, কারণ ওরা সারেন্ডার করবে কি করবে না এই নিয়ে আমরা একটু দ্বন্দ্বে ছিলাম। কারণ জানি যে অত তারা শেষ কামড় হয়তো দেবে। আর আমি যে গ্রামে আমার বাবার বাড়ি, সেখানে একটা ফ্রিডম ফাইটারের আস্তানা ছিল। তার ক্যাপ্টেন ছিলেন, পরে জেনেছিলাম ক্যাপ্টেন সুলতান মাহমুদ সাহেব, যিনি এয়ার ভাইস মার্শাল রিটায়ার করেছিলেন। ওই জনা 30 মৃত্যুদিনে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে আমার জ্যাঠামশাই বাড়িতে সবাই ছিল। আমি কোনো রকমের গ্রামে আমি হাঁটতে হাঁটতে হাটাদারি থেকে আমার সত্তরঘাটে এসে 3 মাইল দূরে সত্তরঘাটে এসে একটা নৌকা ভাড়া করলাম। মনে হলো ফুলগুলো ক্যাপ্টেন সাহেব আসছিলেন, ফুলগুলো কোন দোকান থেকে কেনা হয়নি, কোথাও কারো কাছ থেকে ছেড়ে নিয়ে আসছেন। কি করতেন, কি মহান ব্যক্তিত্ব। বলতে আসছে, মান্নান তুই কমে আছিস, হানাদার বাহিনী আজকে আত্মসমর্পণ করবে। আমি গিয়ে দেখেছি, আমি দিলাম, মান্নান তুই কত সৌভাগ্যবান রে ভাই, তুই শুয়ে আছিস, তুই কত আমার স্বামীকে মারলো, কোথায় ফেলে দিল, তুই তো একটু মাটি হলো পেয়েছি, তোর সমস্ত বুকের রক্ত আমাদের হৃদয়ে পড়ে গেছে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, তোর কবরে তাজমহল হয়তো গড়তে পারবো না, কিছু একটা করবো, কিন্তু কিচ্ছু করতে পারি না। খবরটা এখনো কেউ জানে না। গেল বছর আমি গ্রামে গিয়ে, তবে যাই হোক একটু গান, সেই মান্নান যদি জানতে চান ক্যাপ্টেনকে, তাহলে আমাকে আরেকটু সময় দিতে হবে। আব্দুল মান্নান
26 বছর তার বয়স ছিল। ক্যাপ্টেন তো আমাদের পাড়াতে ছিলেন, উনি তার সেদিন ছিল 5ই অক্টোবর সবাই বললো যে আমি কিন্তু 6 জন খানসানাকে মেরেছি, আমি নিজে চোখে দেখেছি। ওরা বললো এর মাথা তুই চুপ কর, উনি আমাদের ডাক্তার ভালো হয়ে যাবে। সে কিচ্ছু বললো না। তারপর ওর হাতে ফেস ছাড়াই ঢুকে দিলে কি হবে, ব্লিডিং হচ্ছে প্রচুর, তার বাঁ দিকের সম্পূর্ণ ইন্টেস্টিং উড়ে গেছে। তারপর আমি দৌড়ে মেন ঘরে গেলাম, আজ তোদের ক্যাপ্টেন কোথায়? ক্যাপ্টেন দেখলাম একটা হাওয়া চপ্পল পরা, একটা লুঙ্গি হাঁটা, একটা হাফ শার্ট, কোমরের মধ্যে একটা জলগামছা, চুপচাপ আমি ক্যাপ্টেন ওদের ক্যাপ্টেন সে তো মারা যাবে। আপনি জানেন সে মারা যাবে, আপনি এত বড় একটা অপারেশনে যাচ্ছেন, কিছু করেননি কেন? দ্যাট ওয়াজ আমার টার্গেট। আমরা তো 3-4 মাস ধরে ওই টার্গেটটার জন্য আমরা রেডি করছিলাম। তাই আবার দৌড়ে আসছি কন্যানের কাছে। কন্যান বলি কি, যদি আমি হলুদ দেখছি, একবার বলি কি আধার দেখছি, লাইফ সেভিং যা আছে সব আমি ওকে দিলাম। 6ই অক্টোবর বেলা 8:55 এই মুক্তিযোদ্ধাদের ছবি এত যদি বলি, আরে কারোর মুখে কোনো খাবার নাই, সে খবর আরে ক্যাপ্টেন দেখেন কত বড় মহৎ ব্যক্তিত্ব। কালকে এখন টিভিতে আমাকে আজকে টেলিফোন করে বললো আমার আরেক ছেলে তাকে আমি পালন করেছিলাম, আমার পালন করতে। সে আমাকে টেলিফোন করে বলছে না আপনাদের ক্যাপ্টেন একটা খুব ভালো একটা আর কি টিভিতে মানে একটা প্রবলেম ছিল, বলে চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে সেদিনের আমার অনুভূতি, হারানোর ব্যথা। প্রথম কথা হচ্ছে যেদিনে শুনলাম তারা সারেন্ডার করবে, আমি তো স্বস্তি বিশ্বাস করলাম, মুখ থেকে একটা পাথর উঠে চলে গেল। তারপরে এই 2 সন্তানে, যে সন্তান আমার কাছে এখানে এসেছে 9.5 বছর বয়স, আর একটা তো গত বছর মারা গেছে 7.5 বছর বয়স, এই 2টে সন্তান নিয়ে আমার বাবা বলছে রে যুদ্ধ থেমে গেছে, কিন্তু তোর যুদ্ধ তো শুরু হলো বোধ রে। তাও আমি খুশি হতাম, কিন্তু আজকে 12 বছর আমি এই বিদেশে আসছি, কিন্তু দেশ আমাকে এত টানে। যদিও আমি লিখিত কোনো আওয়ামী লীগ কর্মী না, কিন্তু আমি সুপ্ত একজন। আমি এখনো বলে দিচ্ছি, সেদিন যে ঘটনাটা ঘটে গেছে, আমাদের খবরটা, তোরা যদি ভোট দিতে চাস এই নৌকায় ভোট দিবি। আর এই নৌকায় তোরা উঠেছিস, এই নৌকায় হবে তোদের পরপাত, এই নৌকায় তোদের পার করা। নদীর কোমরে দড়ি বাঁধা। আমি দেখেছি যখন ব্রিজ পার হয়ে যখন আমি যখন পালিয়ে যখন শহর থেকে গ্রামে যাচ্ছিলাম, খুঁটির মধ্যে একটা লোক বাঁধা ঝরঝর করে তার মধ্যে তাকে খুঁটির মধ্যে বেঁধে। তো কোন দেশে এই নিয়ম আছে? মানুষকে এভাবে মেরেছে তারা। আজকে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলছে তাদের সাথে আবার সম্পর্ক। কিসের সম্পর্ক তাদের সাথে? কিসের সম্পর্ক? 30 লক্ষ লোককে মেরেছে। সবচেয়ে দুঃখজনক হলো সত্যই ঘটনা, তারা 30 লক্ষ লোককে মেরেছে এবং 3 লক্ষ মায়েদের মেয়েদের সে সম্ভ্রম নষ্ট করেছে। আমি নিজের হাতে কাজ করেছি। একজন তো এখনো বেঁচে আছে, নাম বলি না, এখনো বেঁচে আছে, সে পাগল।
তার বিয়ে হয়েছে বলে কি হবে? যাই হোক, বলি যারা 30 লক্ষ লোককে এরকম নির্বিচারে হত্যা করেছে, তারা মারতে পারলো না এই জাতির জনক শেখ মুজিবকে, আর আমাদের লোকেরা মেরে দিলাম। কি লজ্জা, কি লজ্জা! লজ্জার ঢাকার কোনো জায়গা নাই। তারা 30 লক্ষ লোক মেরেছে, কিন্তু একে মারতে সাহস পায় নাই, এই মহান ব্যক্তিত্বকে মারতে সাহস পায় নাই, তাকে আমরা মেরে দিলাম। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা অন্নে অন্নে, আমাদের রক্ত টকবক তুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে। বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে অন্নে, আমাদের রক্ত টকবক তুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে। জয় হোক রক্তের প্রচ্ছদ পর, জয় হোক রক্তের প্রচ্ছদ পর। তবু করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। অসতে ছাই যেন রাখালের বাঁশরি, বয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার, আর ওই কান্নার শব্দ। অসতের ছাই যেন রাখালের বাঁশরি, বয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার, আর ওই কান্নার শব্দ। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র যন্ত্র। বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র অতন্দ্র। শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র যন্ত্র। বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র অতন্দ্র। তিলে তিলে বাঙালি এই পরাজয়, তিলে তিলে বাঙালি এই পরাজয়। আর করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। দুঃখার বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। দুঃখার বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে। বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না গো আর ধান। বাংলার দুশ্মন তোষামোদী চাটুকার, সাবধান সাবধান সাবধান। বারবার ঘুঘু এসে খেয়ে যেতে
যমুনা সুরমা নদী তটে। আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি ধান সেরে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান সেরে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়।